So when you say coding convention, সবাই একটু কথা বন্ধ করেন, একটু কথা বন্ধ করতে হবে। এই যে পেছনে, হ্যালো লাস্ট বেঞ্চ, কথা বন্ধ করেন। When you say coding convention, এটা মানে কি? Convention মানে কি? What is the meaning of the word convention? Some sort of agreement followed by a community. তাহলে আমাদের কোডিং এরও কিছু স্টাইল আমরা ফলো করতে হবে, which is followed by the coding community globally. Why it is important? আপনার কোডটা যাতে অ্যাক্রস দ্য বোর্ড বুঝতে পারে লোকজন, আপনিও যাতে আরেকজনের কোড বুঝতে পারেন। ওকে, সো দ্যাটস ওয়াই কোডিং কনভেনশন is important. Okay, now when you say coding convention, for class name starts with capital letter. তাহলে ক্লাস নেম or ক্লাসের ভ্যারিয়েন্টস নেম will start with capital letter. ওকে, তাহলে আপনাদের প্রজেক্ট কি ছিল? লাস্ট প্রজেক্ট কি করা হয়েছে আপনাদের? এই কপি ভার্সনটা না? ওকে, so if you look at the application class, in this code how many class you can identify? না কাউন্ট বলেন, how many class as per the coding convention? Coding convention কি বলছে? should be begin with, okay, so তাহলে এখন বলেন এইখানে কয়টা ক্লাস আপনি আইডেন্টিফাই করতে পারছেন? ভালো করে দেখেন, অধৈর্য হলে হবে না, পুরো কোডটা দেখেন। দুইটা। Give me the count. It's not 2, it's more than that. ছয়টা। ওকে, কি কি? লাইন নাম্বার সহ বলবেন। মেইন অ্যাপ্লিকেশন ক্লাস and অ্যাপ্লিকেশন ক্লাস দুইটা। তারপর স্টেজ, কত নাম্বার লাইন? স্টেজ তিনটা। তারপর মিস করলেন তো, আইও এক্সেপশন একটা। তারপর এফএক্সএমএল লোডার পাঁচটা। তারপর সিন ছয়টা। তারপর স্ট্রিং চারটা। So there are 7 classes present in this code. So you should be able to identify them by looking at them, following the coding convention, and it's followed across the board. Okay. Identifier name must begin with small letter. What is identifier? চিন্তা করেন, tell me after 1 minute. এটাকে ঢুকছেন কত সিরিয়াল? R-cube? ওকে, 36 বললেন তো? ও, পাশের জন্য 24। ওকে, আপনি স্ক্রিন দেখেন, স্ক্রিন শেয়ার করা আছে, দেখতে অসুবিধা হবে। আচ্ছা, তো হোয়াট ইউ মিন বাই আইডেন্টিফায়ার? হোয়াট ইজ অ্যান আইডেন্টিফায়ার? ইংলিশ ওয়ার্ড, টেল মি দ্য ডিকশনারি মিনিং। G, which identifies something as per the dictionary definition. An identifier which identifies something. Now in our case, what is that something that identifier identifies? Okay, আমি সাবমিট করে দিচ্ছি। কি বলে? নেটওয়ার্ক নাই নাকি? নেটওয়ার্ক তো আছে। এটা ডিসেবল হইলো কেন? সাবমিট বাটন না, কোথায়? 2:48। রিফ্রেশ দিলে তো চলে যাবে। আচ্ছা,
আমি তো এখন করলাম। ও আচ্ছা, ইনিশিয়ালাইজ টাইম, ওকে ঠিক আছে। আচ্ছা, আমি মনে হয় 2:40 আগে ওপেন করে বসে আছি। দ্যাট মে বি দ্য কেস। তাহলে এখানে আমার অ্যাবসেন্ট কারা কারা সেটা দেখতে হবে, তারপরে ওগুলো বাদ দিয়ে দিতে হবে। সিলেক্ট অল অপশন একটা রাখা উচিত ছিল। অ্যাবসেন্ট অল আছে কিন্তু সিলেক্ট অল তো নাই। একটু লেখেন তো কারা কারা অ্যাবসেন্ট দ্রুত, আমি ওটা দেখাইলে। না না, একটু লেখেন, কাগজে লেখেন আপনি। হ্যাঁ, এখানে দেখেন অ্যাবসেন্ট কে কে। 1 2 3 5, হ্যাঁ মনে রাখেন 1 2 3 5, 1 2 3 5, তারপর 8-এর পরে 7 8 9, হ্যাঁ তাহলে 7 8 9, তারপর 17 33, 17 33, তারপর 40 43। না হইলে আর কি ম্যানুয়ালি নিতে হইতো, ম্যানুয়ালি নিয়ে রাখতে হইতো। আচ্ছা, অনেক ক্লাসে বোধহয় একটু প্রবলেম হয় না, আমাদের এখন পর্যন্ত এই কোর্সে মিস হয় নাই। ওকে, তো তাহলে হোয়াট ইট আইডেন্টিফাইজ, আমরা বলছি আইডেন্টিফায়ার। In our case, identifier identifies something, but we need to know what it identifies. কি মনে হয়? No, it identifies memory. Anything which identifies memory, in our case, is an identifier. তাহলে যে কোনো variable, primitive variable, is an identifier. Why? Because val identifies the starting byte of the allocated 4 bytes. তাহলে আপনি যখন বলছেন যে int val, what do you say? Print val, val equal to 10. So when you say val equal to 10, what happens? The 32-bit 10 is stored where? মেমোরির কোথায়? 4 বাইটে। তা আপনার তো 8 বিলিয়ন বাইটস if you have 8 GB RAM. তো কোন 4 বাইট আপনি কি বলে দেন সেটা? No. When you say print val, এটা বলার সাথে সাথে কি হয়? ভ্যালের যে মেমোরি সেখান থেকে সে 4 বাইট রিড করে প্রিন্ট করে দেয়। So val itself actually identifies the memory. That's why variable name is an identifier. এই টার্মটা হয়তো আপনারা শুনেছেন আইডেন্টিফায়ার, কিন্তু মিনিং ইজ ইট আইডেন্টিফাইস মেমোরি। Object are also class variables, so therefore object name is also class identifier. Okay. What about the method? Is it an identifier? Method name. কি কেন ও কিভাবে মেমোরি আইডেন্টিফাই করে, জাস্টিফাই করেন যদি আপনি সেটা বলতে চান। When I say int val, memory is given to val or not? So val represent that memory. Val বলে ডাক দিলে ওই মেমোরিতে সে আইডেন্টিফাই করে ফেলে। But if I say student dot do sum or calculate CGPA, asif dot calculate CGPA, is calculate CGPA an identifier? Method, কিন্তু is method an identifier? ক্যালকুলেট করার জন্য সে ফিল্ড ইউজ করবে, ফিল্ডগুলো তো আইডেন্টিফায়ার, কিন্তু মেথড নিজে কি আইডেন্টিফায়ার? মেথড ইজ অলসো আইডেন্টিফায়ার। তাহলে ও কিভাবে মেমোরি আইডেন্টিফাই করে? সো ওয়েন ইউ সে আসিফ ডট ক্যালকুলেট সিজিপিএ, একটা মেথড এক্সিকিউট হবে, বাট মেথড ইজ নাথিং বাট মেশিন কোড অফ ইউর সোর্স কোড. So when you double click on an icon, calculator icon, okay, so calculator icon আমি যখন ডাবল ক্লিক করছি, তাহলে এখানে যে আমি এটা টাইপ করলাম এটার কিন্তু একটা মেমোরি আছে, টেক্সট ফিল্ড। টেক্সট ফিল্ড অবজেক্ট ইজ অ্যান আইডেন্টিফায়ার।
আবার তার ভেতরে আবার হয়তো একটা স্ট্রিং আছে, ওখানে গিয়ে স্ট্রিংও একটা আইডেন্টিফায়ার, যে অবজেক্টটা। কিন্তু ক্যালকুলেটর itself occupies memory, the machine code of your application. ওটাও তো ওর আগের এমএল লোড হচ্ছে, তাই না? তাইলে আপনার যদি এখন 2000 লাইনের একটা প্রোগ্রাম থাকে, আপনার exe ফাইল লেটস সে 2000 লাইনস অফ কোড, আপনি যখন একটা মেথড কল করতেছেন, ওই 2000 লাইন কোড ইজ লোডেড ইনটু র্যাম, তাহলে র্যামের কোন অ্যাড্রেসে গেলে এই মেথডের কোড শুরু হবে সেটা ওই মেথড নেম আপনাকে বলে দেয়। That's why method name also is an identifier. So all identifier will start with small letter and camel case. For multi-word, it will be camel case. So anything related to memory is identified. Anything which identifies a memory, যে আপনাকে একটা মেমোরি, ওর নামটাই আপনাকে একটা মেমোরিতে নিয়ে যাবে, সেটাই হচ্ছে আইডেন্টিফায়ার। ইট আইডেন্টিফাইজ দ্য মেমোরি। তো মেথড নেম আইডেন্টিফাইজ ইটস ইনস্ট্রাকশন ইন দ্য র্যাম, কোন জায়গা থেকে তার এক্সিকিউশন শুরু হবে। আপনার পুরো সফটওয়্যারটা লোড হয়েছে, মেশিন কোড, তো সেই মেশিন কোডের কোন জায়গা থেকে এই মেথডের কোড, সেটা তো মেথডের নাম বললেই ওখানে চলে যাবে। সো দ্যাটস ওয়াই মেথড নেম ইজ অলসো আইডেন্টিফায়ার। না, মেথডের মেমোরি ইজ নট ইউর ডেটা, ইটস মেমোরি ফর দ্য কোড। আর ভেরিয়েবলের নাম, অবজেক্টের নাম ইজ দ্য মেমোরি ফর দ্য ডেটা। বাট data needed for memory needed for data as well as memory needed to load your code. Okay? স্যার, আমাদের এই যে অ্যাপ্লিকেশনটা আজকে ক্লাসে ইনক্লুডেড নাকি হবে? হ্যাঁ, আগের ক্লাস পর্যন্ত যা হবে তাই। স্যার, এতগুলো অনেকগুলো টপিক, এখানে তো আপনার মুখস্থ করার কিছু নাই। আপনি যদি ক্লাস বুঝেন, ইউ আর গুড ফর কুইজ। আর ক্লাস যদি না বুঝেন, একটা করলেও লাভ নাই, একটা ক্লাসের সিলেবাস দিলেও লাভ নাই যদি আপনি ক্লাস না বুঝেন। আর ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট, তাহলে আপনার এটা আসলে প্রিপারেশন নেওয়ার কিছু নাই, কারণ কুইজ ইজ অলওয়েজ ফর টেস্টিং ইয়োর কনসেপ্ট। এখন আপনার কনসেপ্ট ঠিক থাকলে আপনি পারবেন। ওকে? আর প্রথম কুইজ না, একটা কুইজ আমরা ড্রপ করে দিই, যেটা সবচেয়ে খারাপ। তিনটার মধ্যে আপনার বেস্ট টু কাউন্ট করা হবে, ঠিক আছে? এটা বলা আছে কোর্স অনলাইন, এটা পলিসিতে আছে আমাদের। ওকে, তো তাহলে এখানে এখন বলেন হাউ মেনি আইডেন্টিফায়ার্স আর দেয়ার। দু একটা আইডেন্টিফায়ারের নাম, 5টা আইডেন্টিফায়ারের নাম বলেন। Extends, is it an identifier? What memory it identifies? Extends. স্যার একটা অ্যাপ্লিকেশনের যে Class name is not an identifier. Object name is identifier. Class এর জন্য তার কোনো মেমরি হয় না, অবজেক্টের জন্য মেমরি হয়। আর স্ট্যাটিক ফিল্ডের জন্য মেমরি হবে ক্লাস স্পেসে, কিন্তু সেটা ফিল্ডের মেমরি। তাহলে এই এক্সটেন্ড, এটা কি আইডেন্টিফায়ার? No, it's not identifier. Neither it's class name, it's a keyword. Keyword cannot be used as identifier because they have special meaning. Okay? Reserved by keywords can't be used as identifier. Okay. So we are good. What is identifier? আচ্ছা, এটা এখানে দেওয়া উচিত, নিচের লাইন, নিচেরটাকে। আমরা কোডিং কনভেনশন বুঝতে পারলাম। ওকে ওকে, এখন আসেন পরেরটাতে যাই। কোডিং কনভেনশন কোথায়? কোডিং কনভেনশন কোথায়? এটা হয়ে গেছে। ওকে, এখন আসেন জাভা স্কোপ আমরা করে ফেলছিলাম।
ইমপ্লিমেন্টেশনটা দেখানো হয়, শুধু ডিসকাস করা হয়েছে। ওকে, তো ইফ উই কাম হিয়ার, স্যার এখানে আইডেন্টিফায়ার কি ছিল এটা তো বললাম না। আপনি বলেন, আপনি তো এখন বলতে পারা উচিত। হ্যাঁ জি, হ্যাঁ, কারণ এটা তো একটা কি, এটা কি, এটা একটা অ্যারের নেম, স্ট্রিং অ্যারের নেম। অ্যারের নেম কি, অ্যারের নেম কি একটা ডাটা টাইপ না, ডাটা না? Array name is also identifier because array name also represent your data. Array name আপনাকে ওই কালেকশনের মেমোরি 10টা এলিমেন্টের স্টার্টিং বাইটে নিয়ে যাবে। ওকে, আর জাভাতে যে কোনো অ্যারে অলসো ইজ এ ক্লাস। তাহলে এই যেখানে আপনি স্ট্রিং অ্যারে দিয়েছেন, স্ট্রিং অ্যারেটাই একটা ক্লাস। তো জাভাতে এটা আসলে একটা স্ট্রিং অ্যারে টাইপের অবজেক্ট। এখানে আইডেন্টিফায়ার কি আছে? এই যে ছোট হাতের স্টেজ, ছোট হাতের এফএক্সএমএল লোডার, হ্যাঁ, ছোট হাতের চিন, তারপরে এই যে মেথড যেগুলো আছে, গ্রেট রিসোর্স, তাই না? এটাও একটা আইডেন্টিফায়ার না? এটা কি কিওয়ার্ড না এটা, কিন্তু এটা স্পেশাল, মানে এটা এটা কি আপনি ডট দেখে বুঝতেছেন না? এটার ক্লায়েন্ট, এটা কার ক্লায়েন্ট? গেট রিসোর্সের ক্লায়েন্ট। তা ক্লায়েন্টটাকে এটা ক্লাস না ইনস্ট্যান্স? কিভাবে বুঝলেন? কোডিং কনভেনশন, স্মল লেটার। সো ক্লাস ইটসেলফ ইজ অ্যান আইডেন্টিফায়ার। তার মানে ওটার ডানে ডট আছে, তার মানে ওটা একটা অবজেক্টের নাম। আর ওই অবজেক্টটা আবার মেইন অ্যাপ্লিকেশন ক্লাসের স্ট্যাটিক ফিল্ড, কারণ ওইটার ক্লায়েন্ট আবার ক্লাস নেম। তাহলে মেইন অ্যাপ্লিকেশন ক্লাসের একটা স্ট্যাটিক ফিল্ড হচ্ছে এই ক্লাস। এইটার টাইপ কি? এটা তো অবজেক্টের নাম। এটা এটা টাইপ কি? এটা টাইপ হচ্ছে, আপনি যদি দেখেন কোডে যদি যান, এটা এটা হলো আপনার গেট রিসোর্সটা যদি যান দেখবেন এটা কোন ক্লাসের মেথড। এটা ইউআরএল ক্লাসের, এটা কোন ক্লাসের মেথড? গেট রিসোর্স। এটা দেখেন কোন ক্লাসের মেথড? বলেন কোন ক্লাসের মেথড? ক্লাস নামেরই একটা ক্লাস আছে, ক্যাপিটাল সি। অবজেক্ট যেমন জাভার কি অ্যাডাম, আদমের গল্পটা করি নাই? হ্যাঁ, সেরকম ক্লাস নামে একটা ক্লাস আছে। তো ডিফল্ট কি করে, ক্লাসের নামে সে অবজেক্টের নাম দিয়ে দেয় ছোট হাতের দিয়ে, যেমন এফএক্সএমএল লোডার, স্মল এফএক্সএমএল লোডার ওরকম। তাহলে ক্লাস, যেখানে দেখেন ক্লাস, ক্লাসের একটা অবজেক্টের নাম ছোট হাতের ক্লাস, যেটা আপনার মেইন অ্যাপ্লিকেশন ক্লাসের ফিল্ড। বুঝতে পারছেন? আচ্ছা, না বুঝতে পারছেন, এখানে আপনি কোনো ফিল্ড ডিক্লেয়ার করছেন? তাহলে তাহলে হিসাব অনুযায়ী তো এটা মেইন অ্যাপ্লিকেশন ক্লাসের ফিল্ড, কিন্তু আপনি কোথায় ডিক্লেয়ার করছেন ফিল্ড? না না না, ফিল্ড কই? আপনি যদি এখন এখানে বলতেন যে ইন্ট ভ্যাল, তাহলে বলতে পারতেন যে ভ্যাল ইজ এ ফিল্ড। তা আপনি কি এখানে কিছু বলছেন যে ক্লাস, ক্লাস নামে কোনো অবজেক্ট ডিক্লেয়ার করছেন? করেন তো নাই। হ্যাঁ ঠিক আছে, ধরেন স্ট্যাটিক বললেন, স্ট্যাটিক ক্লাস, ক্লাস, এটাকে আপনি করছেন? করেন নাই। তাহলে সে বলতেছে কি করে যে এটা এটার ক্লাস, এটার ফিল্ড ইনহেরিট করেছে সুপার ক্লাস থেকে। আমরা ইনহেরিটেন্স করছি না? ওই যে পলিগন ট্রায়াঙ্গেল, না ঠিক মতো বলেন, পলিগন ট্রায়াঙ্গেল করছি না? তাহলে পলিগনে ছিল না নাম্বার অফ সাইড, তারপরে এরিয়া, আর ট্রায়াঙ্গেলে গিয়ে আমরা কি অ্যাড করেছিলাম? ইজ রাইট অ্যাঙ্গেল। তাহলে ট্রায়াঙ্গেলে কিন্তু 3টা ফিল্ড ছিল, যদিও কোডে আপনি দেখতেছেন শুধু একটা, বুলিয়ান ইজ ট্রায়াঙ্গেল, কিন্তু পলিগন থেকে সে, তাহলে এরকম সে অ্যাপ্লিকেশন ক্লাস থেকে এই ক্লাসের অবজেক্ট ক্লাসকে সে ইনহেরিট করেছে। ওকে, তো এখন কথা হলো যেগুলো আপনার কিছুই বোঝার দরকার নেই, কপি পেস্ট করে দিলে কাজ করবে। অল ইউ হ্যাভ টু ডু ইজ চেঞ্জ দ্য এফএক্সএমএল ফাইলের নেম। তো সেভাবে আমরা শুরু করেছিলাম, কিন্তু আপনাকে তো কনসেপ্টটা একসময় না একসময় বুঝতে হবে হাউ ইট ওয়ার্কস। ওকে, তো তাহলে আমরা মোটামুটি এখন আমাদের স্কোপ টেস্টিং দেখতে হবে, তাই না? ওকে,
তাহলে আপনাদের কি ওই ক্লাসগুলো আছে পলিগন ট্রায়াঙ্গেল? হ্যাঁ, ওকে। পলিগনে আপনি যখন বলছেন প্রাইভেট নাম্বার অফ সাইড এন্ড এরিয়া, টেস্ট তো করা হয়েছে, দেখা যাচ্ছে বলতেছেন হয় নাই। তাহলে ট্রায়াঙ্গেলে যদি আমি এখন একটা ধরেন কনস্ট্রাক্টর যদি এখানে অ্যাড করি, ইনসার্ট জেনারেট কনস্ট্রাক্টর, তাহলে ও শুধু যে নতুন ফিল্ডের কনস্ট্রাক্টর দিল, আমি এখন কনস্ট্রাক্টরকে ওভারলোড করব। আবার ধরুন আমি আরেকটা কনস্ট্রাক্টর দিলাম উইথ 0 প্যারামিটার, but I have 3 parameters actually, 3 fields. So I can actually overload another version. তাহলে প্রথম ফিল্ড দুইটা কি? int number of side, তারপর float area। তাহলে এটা তো আমি এখানে দিয়ে দিলাম, আর এগুলো যাবে আমার ইনহেরিটেড ফিল্ডে। তাহলে দিস ডট নাম্বার অফ সাইড, বুঝতে পারতেছি? নাম্বার অফ সাইড and this dot area equal to area। আপনি তো তিনটি ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিতে চাইতে পারেন, পারেন না? তো পলিগনে গিয়ে দেখেন আপনার ফিল্ডগুলো প্রাইভেট। ওই যে ডায়মন্ড আপনি ইনহেরিট করতেন বলছিলাম, বাট আপনি ওটা লকারেই আছে, আপনি ইউজ করতে পারতেছেন। তো সেরকম এরা ট্রায়াঙ্গেলের ফিল্ড হওয়া সত্ত্বেও ট্রায়াঙ্গেলের কনস্ট্রাক্টর এদেরকে অ্যাসাইন করতে পারতেছে না। তাহলে এটা এই ট্রায়াঙ্গেলের যে অথর, আপনি আপনার জন্য লাইফটা জটিল না? হাউ ডু ইউ অ্যাসাইন দ্য ইনিশিয়াল ভ্যালু? কনস্ট্রাক্টর যদি আপনি দিতে চান 3 প্যারামিটার কনস্ট্রাক্টর চাইতেই তো পারেন। ফিল্ড ডিক্লেয়ার কি করা লাগবে? ফিল্ড তো ডিক্লেয়ার করাই আছে এই যে পলিগন ক্লাসে। না না না, প্রশ্নটা বুঝেন। প্রশ্নটা হলো আপনি পলিগন একটা লাইব্রেরি ক্লাস, আপনি এটাকে ইম্পোর্ট করে এক্সটেন্ড করছেন এবং আপনি ওখানে একটা থার্ড ফিল্ড অ্যাড করেছেন কি, যে ইজ রাইট অ্যাঙ্গেল। এখন আপনি কনস্ট্রাক্টর তৈরি করতে চান ট্রায়াঙ্গেলের জন্য, ইট হ্যাজ 3 fields, 2 inherited, 1 its own. So 3 parameter constructor makes sense, but the problem is you cannot actually use these 2 parameter to initialize inherited fields because they are private. আপনার জন্য তো লাইফ কমপ্লিকেটেড, কিন্তু আপনাকে তো এটা করতে হবে, আদারওয়াইজ এই কনস্ট্রাক্টর তো মিনিংলেস। So how do you do that? That is the question. সেটার ইউজ করতে পারেন, but is there any setter? নাই, সেটার আছে না? নাই, আছে তো। এই যে সেট নাম্বার অফ সাইড, দ্যাট ইজ দ্য রিজন যে টু জেনারেট গেটার সেটার কখন কোথায় কি লাগবে নোবডি নোস। ধরেন সেটারও নাই, ধরেন সেটার নাই, তখন কি করবেন? কি পাবলিক করবেন? হ্যাঁ, ক্লাস তো পাবলিকই আছে, প্রোটেক্টেড করে দেবেন, প্রোটেক্টেড করে দেবেন ফিল্ড দুইটাকে, প্রোটেক্টেড করে দেবেন। তো ফিল্ড দুইটাকে যদি প্রোটেক্টেড করে দেই, নাও দে আর প্রোটেক্টেড, এখন কিন্তু এই প্রবলেম নাই, গন। আপনি কি করতে পারেন? প্রোটেক্টেড করতে। তাহলে ইফ ইউর ক্লাস হ্যাজ এ পোটেনশিয়াল অফ ইনহেরিটেন্স, আপনি প্রোটেক্টেড রাখবেন। কিন্তু ধরেন এই পলিগন ক্লাসের যে অথর সে প্রোটেক্টেড করে নাই, এন্ড আপনি কি পলিগন ক্লাস চেঞ্জ করতে পারবেন? এটা তো লাইব্রেরি ক্লাস, ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু মডিফাই দ্য কোড। তাইলে আপনি কি করে সলভ করবেন এই প্রবলেমটা? সেটার ইউজ করতে হবে, সেটারও নাই যদি না থাকে। আচ্ছা, এখানে কনস্ট্রাক্টর জেনারেট করছি আমরা, লেটস জেনারেট সাম কনস্ট্রাক্টর দ্য পলিগন ক্লাস। ওকে, সো জেনারেট কনস্ট্রাক্টর, একটা 0 প্যারামিটার করবেন। কেন করবেন পরে জিজ্ঞেস করেন, বলে দিব। আর একটা হলো
অল প্যারামিটার। মাঝখানে আপনার যদি আরো লাগে কম্বিনেশন করে বাকি 1 2 3 এভাবেও করতে পারেন ইফ ইউ ওয়ান্ট টু ইউজ, বাট অ্যাট লিস্ট 0 আর অল এই দুটো রাখবেন। এখন আমার কাজ যেটা হতে পারে যে আই ক্যান অ্যাকচুয়ালি ইউজ দ্য সুপার ক্লাস কনস্ট্রাক্টর হিয়ার, যেহেতু আমার ডাইরেক্ট অ্যাক্সেস নাই বিকজ দে আর প্রাইভেট। সো নাও আই ক্যান অ্যাকচুয়ালি ইউজ দ্য কিওয়ার্ড সুপার, এবং আমি কি রিসিভ করেছি এখানে নাম্বার অফ সাইটস অ্যান্ড এরিয়া, এগুলোকে আমি ওইটার মধ্যে পাঠাই দিব। তাহলে আমার কনস্ট্রাক্টরের বডিতে সুপার ক্লাসের কনস্ট্রাক্টর ফায়ার হবে ফর দ্য ইনহেরিটেড প্রাইভেট ফিল্ডস and then I'll assign the third field with the receive parameter. তো তাহলে আপনার যদি সুপার ক্লাসে প্রোটেক্টেড না থাকে, আইদার আপনাকে সুপার ক্লাসের প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ইউজ করতে হবে। ইট ইজ বেটার দেন ইউজিং সেটার, কারণ সেটার ইউজ করলে 2টা সেটার ইউজ করতে হবে। 5টা ফিল্ড থাকলে 5টা ইনহেরিটেড ফিল্ড থাকলে 5টা সেটার কল করতে হবে। 5 মেথড কলস ভার্সেস 1 কনস্ট্রাক্টর এক্সিকিউশন, হুইচ ইজ বেটার in terms of overload? Super actually initiates the super class constructor. ফাঁকা কনস্ট্রাক্টর না, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। আপনি তো প্যারামিটার পাঠাচ্ছেন এখানে, তাহলে আপনার বড় কনস্ট্রাক্টর যে 3টা প্যারামিটার রিসিভ করছে তার মধ্যে 2টা আপনি এইটাতে দিয়ে দিলেন, আর 3টা আপনি এখানে নতুন নিজের ফিল্ডে পলিগনের কনস্ট্রাক্টর আপনি 2টা বাইপাস করে দিলেন, আর 3টা আপনি থার্ড ফিল্ডে রাখলেন। তাহলে এই কনস্ট্রাক্টর 3টা ফিল্ডকে ইনিশিয়ালাইজ করবে, কিন্তু প্রাইভেট হওয়ার কারণে ও ইনহেরিটেড ফিল্ডের জন্য সুপার ক্লাসের কনস্ট্রাক্টর ইউজ করবে। না না, সুপারও কনস্ট্রাক্টর, কিন্তু সুপার কিওয়ার্ড হচ্ছে আপনি কনস্ট্রাক্টরকে কল করতে পারবেন না নাম ধরে অন্যান্য মেথডের মতো। দেয়ার ইজ এ রিজন বিহাইন্ড ইট। ফিল্ড তো আপনার ফিল্ড, কিন্তু আপনি এই ফিল্ডও এখানে ইউজ করতে পারবেন না। আপনি শো ইনফোতে বলতে পারবেন না যদি প্রাইভেট হয়, এই যে আপনাকে তখন গেটার ইউজ করতে হবে প্রাইভেট হলে, কিন্তু প্রোটেক্টেড হলে আপনি এই যে থার্ড ফিল্ডের মতো সরাসরি দিতে পারবেন। তাহলে গেটার কল করলেও তো একটা মেথড কল হচ্ছে, ওভারহেড তৈরি হচ্ছে। তো নিজের ফিল্ডকে কেন মেথড দিয়ে অ্যাক্সেস করতে হবে নিজের মেথড থেকে? সো এনি মেথড কল ইজ এন ওভারহেড। এখন বাইরের যে আউটসাইডার তাকে তো মেথড ইউজ করতেই হবে, কারণ আমার ফিল্ড প্রাইভেট অথবা প্রোটেক্টেড, তাই তার কোনো চয়েস নাই। কিন্তু আমার নিজের ক্লাসের মেথড কেন নিজের ক্লাসের ফিল্ড মেথড ইউজ করবে? দ্যাটস আননেসেসারি ওভারহেড ক্রিয়েশন অ্যান্ড কমপ্লিট, মানে আননেসেসারি আপনি কোডিংটাকে জটিল করতেছেন। শুধু সেটাই না, আপনি মেমোরি ইউটিলাইজেশনের দিক থেকেও ইউ আর ক্রিয়েটিং execution overhead as well as memory utilization overhead, because every method call actually use some processing cycle and stack a push pop করতে হয় method call, every method call এর জন্য stack a push pop হবে, so there is a memory utilization. তো সেটারের জন্য প্রবলেম, if you have 10 inherited fields 10টা সেটারকে কল করতে হবে versus 1 constructor execution of superclass. তো এই সমস্ত জটিলতা সবই অ্যাভয়েড করা সম্ভব ইফ দ্য ফিল্ডস আর প্রোটেক্টেড। সুপারকে আপনি কল করছেন না, সুপার নামে কি কিছু আছে এখানে? তাহলে সুপারকে কল করতেছেন কিভাবে? আপনি কনস্ট্রাক্টরটাকে ট্রিগার করতেছেন বাই দ্য কিওয়ার্ড সুপার, স্পেশাল মিনিং। সুপার কথাটার মানে কি? সুপার ক্লাসের কনস্ট্রাক্টরকে তুমি ট্রিগার করতেছো। I am triggering the super class construct. নিজের ফিল্ডগুলো অ্যাক্সেস করতে পারবে, এখানে প্রাইভেট থাকলেও সমস্যা হচ্ছে না। নিজের ফিল্ডগুলো মানে পলিগন ক্লাসের কনস্ট্রাক্টর ক্যান অ্যাক্সেস পলিগন ক্লাস ফিল্ড, প্রাইভেট হোক যাই হোক, যা খুশি তাই হোক, এই ক্লাসে ডিক্লেয়ার করা হবে সেই ক্লাসের মেথড অলওয়েজ অ্যাক্সেস করতে পারবে ইররেসপেক্টিভ অফ প্রাইভেট প্রোটেক্টেড হোয়াট এভার ইট ইজ। কিন্তু আপনি যেখানে ডিক্লেয়ার করলেন ওই ক্লাসের মেথডের জন্য প্রবলেম নাই, কিন্তু অন্যান্য মেথডের জন্য, অন্যান্য ক্লাসের মেথডের জন্য প্রবলেম আছে। ডিপেন্ডস অন হাউ ইউ, হোয়াট ইজ দ্য স্কোপ। এখন যদি আপনি ফিল্ড পাবলিক করেন সবাই তো অ্যাক্সেস করতে পারবে, আউটসাইডারও পারবে, সেটা আপনি করবেন না, প্যাকেজও করবেন না। ফিল্ড শুড বি আইদার প্রাইভেট অর প্রোটেক্টেড। টিপিক্যাল 99 কেসেস, দেয়ার আর এক্সেপশন এন্ড দেয়ার ইজ এ রিজন বিহাইন্ড দ্যাট, আমরা সেই এক্সেপশনও দেখব। কিন্তু আপনার মডেল ক্লাসের জন্য ফিল্ডস উইল বি, unless there is some specific requirement, you don't make your fields public.
always you protect your field, okay, by declaring inheritance এর ইস্যু না থাকলে প্রাইভেট, ইনহেরিটেন্স ইস্যু থাকলে প্রোটেক্টেড। তাহলে কি হবে, সাবক্লাস ছাড়া বাকি সবার জন্য ইকুইভ্যালেন্ট অফ প্রাইভেট ইফ ইট ইজ প্রোটেক্টেড। তাহলে এখন যে আপনি প্রোটেক্টেড করলেন, এখন কিন্তু এটাকে ইউজ করতে পারবে কে? ডাইরেক্টলি ট্রায়াঙ্গেল ক্লাস, কিন্তু আপনার কন্ট্রোলার ক্লাস স্টিল ক্যানট অ্যাক্সেস because controller class is not a subclass, so it's an outsider, it's not part of the family. So কন্ট্রোলারে যদি যাই, কোন একটা কন্ট্রোলারে যদি যাই, তাহলে এখানে আমরা যদি ট্রায়াঙ্গেল কি করছিলাম ডিক্লেয়ার কোথাও, লেটস ডু ইট। তাহলে লেটস সে এটা তো একটা আউটসাইডার ক্লাস, তাই না? তাহলে লেটস সে এখানে আমি একটা ইনিশিয়ালাইজ মেথডে যদি করতে চাই, সুপার নামে কি কোনো মেথড আছে? তাহলে আপনি বুঝতেছেন না কেন, ইউ আর ট্রিগারিং দ্য কনস্ট্রাক্টর অফ সুপার ক্লাস, প্যারেনথেসিস দিচ্ছেন, তার মানে এটা ইট ইজ ট্রিগারিং দ্য কনস্ট্রাক্টর অফ সুপার ক্লাস। কনস্ট্রাক্টরকে কেন কল করা যায় না? দ্যাট কোশ্চেন শুড হ্যাভ কাম। আপনি এখানে বলতে পারতেন যে তাহলে স্যার আমি এখানে সুপার না লিখে পলিগন কেন লিখলাম না? দ্যাট ইজ দ্য কনস্ট্রাক্টর, তাই না? এইভাবে কেন কলটা করলাম না? আপনি তো ক্যালকুলেট সিজিপিএ কে এইভাবেই কল করেন। কনস্ট্রাক্টর ইজ এ মেথড। হ্যাঁ, কনস্ট্রাক্টর মেথড না, এই যে হ্যাঁ স্পেশাল মেথড, বাট মেথড তো। তাহলে আপনি এটাকে কল করতে পারতেছেন, এটাকে কল করতে পারতেছেন, কনস্ট্রাক্টরকে কল করতে পারতেছেন না কেন? ক্লাস কল হয় কিভাবে হবে? ক্লাস ডিক্লেয়ার করলে কনস্ট্রাক্টর ফায়ার হয়ে যায়। হ্যাঁ, নিউ করার সময়, ডিক্লেয়ার করার সময় না, নিউ করার সময়। আপনি ডিক্লারেশনের সময়ও নিউ করতে পারেন, পরেও নিউ করতে পারেন। তো যখন নিউ করবেন তখন কনস্ট্রাক্টর উইল বি ফায়ার্ড বিকজ নাও মেমোরি অ্যালোকেট হচ্ছে, সো অবজেক্ট ইজ বিং কনস্ট্রাক্টেড, সো দ্যাটস ওয়ার কনস্ট্রাক্টর উইল কাম ইনটু প্লে। মেথডকে যদি আপনি কল করেন, it is in your control when it will be executed. Calculate CGPA is a method. Body বানায় রাখছেন 250 লাইনের calculate CGPA. Will it be executed if it is not called? তাহলে কখন এটা এক্সিকিউট হবে? তার মানে if you can call a method, you control the timing of the execution. But can you really control the timing of the constructor? No. It has to be spontaneous the moment memory is given. That's why constructor cannot be called like other methods. You cannot control the timing of the execution of constructor. We don't say constructor is called. We say constructor is fired. আচ্ছা, যেহেতু প্রসঙ্গটা উঠলো, তাহলে আমি আরেকটা জিনিস দেখাই, তাহলে বুঝতে পারবেন। যেহেতু প্রসঙ্গটা আসছে সেই জন্য দেখাচ্ছি, তাহলে হয়তো এটা দেখাতাম না। ভয়েড ভার্সেস নন ভয়েড একটা ইমেজ থাকার কথা। এই যে লেটস সে ডু সাম ইজ এ মেথড, ওকে, বা ফাংশন। পাইথন দিয়ে চিন্তা করেন, এটা আসলে সি প্লাস প্লাস কোড। তো ডু সাম একটা ফাংশন এবং ও কিছু কাজ করে, আর ডু অ্যানাদার হচ্ছে আরেকটা ফাংশন, ও কিছু কাজ করে কিন্তু ও একটা ইন্টিজার রিটার্ন করে, পি, সাম ইন্টিজার। এখন আপনি মেইনে গিয়ে একবার ডু সামকে কল করছেন, একবার ডু অ্যানাদারকে কল করছেন। Now what is happening in this diagram? We are actually trying to show the flow of control across the instructions of your machine code. তাহলে আপনার স্টার্টিং পয়েন্ট হচ্ছে মেইন। তাহলে আপনার যে কন্ট্রোল মানে যে আপনার কোর, আপনার যে প্রসেসিং কোর, ওইটা আসলে কোথায় ইন্ডিকেট করবে, অর্থাৎ আপনি ইনস্ট্রাকশন কাউন্টার, প্রোগ্রাম কাউন্টার, এগুলো মাইক্রোপ্রসেসর আর্কিটেকচারে পড়ছেন আপনারা, রাইট? তো আপনার প্রোগ্রাম কাউন্টার অ্যাকচুয়ালি কিপ ট্র্যাকস যে পরের ইনস্ট্রাকশনটা আমার র্যামের কত নাম্বার বাইটে গেলে পাওয়া যাবে, অর্থাৎ যে আপনার যে মেশিন কোড লোড হয়েছে
ওইটার কত নাম্বার কোন অ্যাড্রেসে গেলে আমি নেক্সট ইনস্ট্রাকশনটা পাবো। তো এই যে প্রোগ্রাম কাউন্টার অ্যাকচুয়ালি লোড দ্য ইনস্ট্রাকশন, তারপরে রেজিস্টার সেটাকে আবার পোস্টমর্টেম করে এক্সিকিউট করে উইথ দ্য হেল্প অফ রেজিস্টার অ্যান্ড মেমোরি। ওকে, তো এখন আমরা যদি লেম্যানস টার্মে বলি যে কন্ট্রোল এন্টার্স দ্য মেইন মেথড, মেইন ফাংশন at the beginning. So you start executing the method. So control actually picks the instruction one by one. এখন আপনি দেখলেন একটা মেথড কল, এখন কি হবে? কন্ট্রোল কি মেইন ফাংশনে থাকবে? কন্ট্রোল এখানে পজ দিবে, দিয়ে কন্ট্রোল উইলস গো টু দ্য do sum and it will start continuing executing the instruction from here. এটা মেশিন কোড লেভেলে হবে, কিন্তু আমি বোঝানোর জন্য সোর্স কোড ইউজ করছি। তাহলে এই কাজটুকু যখন হয়ে যাবে তখন কি হবে? কন্ট্রোল কোথায় থাকবে? So control should be back to whom? To the caller. এখানে কলার কে? do sum এর মেইন। তাহলে কন্ট্রোল শুড গো ব্যাক টু দ্য কলার যেখানে পজ করা হয়েছিল। সো ভয়েড মিনস ইট উইল রিটার্ন দ্য কন্ট্রোল ব্যাক, ওকে, উইদাউট এনি ডেটা। সো আমরা আপনাকে আগে জিজ্ঞেস করা যে হোয়াট ইজ ভয়েড রিটার্ন টাইপ? রিটার্নস নাথিং। এই কথাটা টেকনিক্যালি ভুল। ইট রিটার্নস দ্য কন্ট্রোল উইদাউট ডেটা। আর আপনি যখন বলছেন যে ডু অ্যানাদার রিটার্নস এন ইন্টিজার, ইট রিটার্নস কন্ট্রোল উইথ অ্যান ইন্টিজার ডেটা. So both actually returns the control back to the caller. তাহলে আমি যদি গেটার মেথড কল করি, সে আমাকে কন্ট্রোলের সাথে ভ্যালুটা রিটার্ন করবে, ফিল্ডের ভ্যালু। আমি যদি সেটার মেথড কল করি, তাহলে সে আমাকে সেটার মেথড এক্সিকিউট হওয়ার পরে কন্ট্রোলটা শুধু রিটার্ন করবে, কারণ সেটার মেথডের রিটার্ন টাইপ ভয়েড। তাহলে আমি যদি কনস্ট্রাক্টরকে কল করি, তাহলে কনস্ট্রাক্টর শুড রিটার্ন মি দ্য কন্ট্রোল। কিন্তু কনস্ট্রাক্টরকে যদি কল করা না যায়, ডাজ কনস্ট্রাক্টর নিড টু রিটার্ন এনি কন্ট্রোল? কারণ ওর তো কোনো কলার নাই। কলার থাকলে না আমি কলারকে কন্ট্রোল ফেরত দিই। কলারই যদি না থাকে, কন্ট্রোল ফেরত দেওয়ার কোশ্চেনটা এখানে ইররিলেভেন্ট। দ্যাট ইজ ওয়াই কনস্ট্রাক্টর ডোন্ট হ্যাভ এনি রিটার্ন টাইপ, নো, নট ইভেন ভয়েড। কারণ ভয়েড মানে আপনার একটা কলার আছে, কলারের কাছে ভয়েডের থ্রুতে কন্ট্রোল ফেরত দিতে হবে। আপনার তো কলার নাই, আপনি কাকে ফেরত দিবেন? দ্যাটস ওয়াই দেয়ার ইজ নো রিটার্ন টাইপ, নট ইভেন ভয়েড। দ্যাটস ওয়াই ইউ ক্যানট কল দ্য কনস্ট্রাক্টর। আপনি যদি কনস্ট্রাক্টরকে কল করতে পারতেন, তাহলে কনস্ট্রাক্টর এক্সিকিউট করার পরে এইখানে কন্ট্রোলটা ফেরত দিত। আপনি তো কলই করতে পারবেন না, ওই জন্য রিটার্ন টাইপই নাই। তাহলে আপনি ট্রিগার করবেন কিভাবে? বাই ইউজিং সুপার কিওয়ার্ড। আই হোপ নাও ইট ইজ ক্লিয়ার। ভয়েড দিতে পারবেন না, নট অ্যালাউড। কারণ ভয়েড দেওয়া মানে ইট ইজ কলেবল। আর যখনই আপনি বলবেন কনস্ট্রাক্টর কলেবল, ইউ আর অ্যালাউইং আদার্স টু কন্ট্রোল দ্য টাইমিং অফ এক্সিকিউশন অফ কনস্ট্রাক্টর, হুইচ ইজ contradictory to the logic concept of constructor. You cannot, as a programmer, I cannot control the timing of execution of constructor. It is related to the memory allocation. Whenever memory will be allocated, at the very moment it should fire. But I can actually control the when the calculate CG will be executed. Whenever I'll call, then it will be executed. Otherwise not. ঠিক আছে? ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে সুপার কিওয়ার্ডের কাজ কি। তো এখন আমরা যেটা দেখতে চাচ্ছিলাম, কন্ট্রোলার ক্লাসে যদি যাই, এখানে যদি আমি এখন একটা ডিক্লেয়ার করি ট্রায়াঙ্গেল T1 ইকুয়াল টু নিউ ট্রায়াঙ্গেল। আচ্ছা, এখানে প্রবলেম কি হচ্ছে? রেড, তার মানে এটাকে ইম্পোর্ট করতে হবে। এটা আমার প্যাকেজে নাই। এটা কোন প্যাকেজে আছে? মাই ম্যাথ। আর কন্ট্রোলার কোথায় আছে? কোন প্যাকেজ আছে? কমপ্লেক্স নাম্বার সেকশন 2 ওইটাতে আছে। ওই যে ইম্পোর্ট স্টেটমেন্ট চলে আসছে, এই যে। ওকে, গুড। বাট I cannot actually access, let's say, লেভেলের নাম কি? লেভেল আছে কোন এখানে? রেজাল্ট লেভেল ডট সেট টেক্সট। এখানে আমি যদি এখন
আমার যে প্রাইভেট ইনহেরিটেড ফিল্ড বা প্রোটেক্টেড ফিল্ড যেটাই থাকুক, প্রাইভেট অথবা প্রোটেক্টেড, পাবলিক তো না, প্যাকেজও না, fields are not package or public, so I cannot actually set texted parameter দিতে হবে। set text আমরা কি দিতে চাই, set text এখন যদি আমি ধরেন field দিতে চাই, ওকে, যে number of sites equal to plus t1 dot number of sites, তাহলে এটা আমি সেট টেক্সটে দিতে চাই, এক লাইনে নিয়ে আসি, এটাকে সে অ্যালাউ করতেছে না কেন? আচ্ছা t1 দেই, কি বলতেছে যে নাম্বার অফ সাইট অ্যাক্সেসেবল না, দেখেন হ্যাজ প্রোটেক্টেড অ্যাক্সেস ইন পলিগন ক্লাস, তার মানে অনলি পলিগন ক্লাস মেথডস অ্যান্ড ইটস সাবক্লাস মেথডস ক্যান অ্যাক্সেস ইট ডাইরেক্টলি, controller class is neither of them, so that's why you protect, safeguard your data from outsider. Controller class is an outsider to the triangle class. It's neither part of triangle class nor it's a subclass of triangle. It's not part of the family. So therefore, it cannot be trusted to give direct access to the fields. So not allowed. এখন আমি যদি পলিগনে গিয়ে বলি যে ভাই আমার এটা, আমি প্রোটেক্টেড কিছুই বললাম না, এটা কি হইলো, প্যাকেজ ক্লাস, তাইলে এখন কি হবে, স্টিল ওইটাকে অ্যাক্সেস করতে পারবে না, কারণ ইটস নট পাবলিক ফিল্ড, ইটস এ প্যাকেজ ফিল্ড। বাট আমি যদি এই প্যাকেজে আমার মাই ম্যাথ প্যাকেজে যদি আরেকটা ক্লাস তৈরি করি, ওকে, নিউ জাভা ক্লাস সাম ক্লাস, এখন সাম ক্লাসে যদি আমি এখন একটা ফিল্ড ডিক্লেয়ার করি ট্রায়াঙ্গেল, ওকে, এ ট্রায়াঙ্গেল, নাও লেটস সে আমি যদি এখন এখানে একটা মেথড তৈরি করি যে পাবলিক void, ওকে, do sum, so do sum এ যদি আমি এখন এই ট্রায়াঙ্গেলের ফিল্ড অ্যাক্সেস করতে চাই, I can do that, dot number of sites, okay, equal to let's say 3, perfectly okay, because the field is package scope, no public private protected, that means package, তাহলে এই ফোল্ডারের মধ্যে কিন্তু এটা ইকুইভ্যালেন্ট অফ পাবলিক, কিন্তু কন্ট্রোলার ক্লাস কমপ্লেক্স নাম্বার কন্ট্রোলার কিন্তু সেটা পারছে না, because it's in another package. তাহলে আপনি পুরোপুরি পাবলিক না করলেও কিন্তু এই মাই ম্যাথের মধ্যে যেটা পাবলিকের ইকুইভ্যালেন্ট, সেটাই আমি করবো কেন? এরা তো আর আমার এক্সটেনশনও না, আমার ইনার ক্লাসও না, এরা ইন্ডিপেন্ডেন্ট ক্লাস, তাহলে এদেরকেই বা আমি কেন দিব? দ্যাটস ওয়াই আপনার এই সাম ক্লাসকেও আপনি অ্যাক্সেস দিবেন না। সো দেয়ারফর ইউ শুড নট কিপ ইউর ফিল্ডস নট ইভেন প্যাকেজ, পাবলিক তো করবেনই না, প্যাকেজও করবেন না, আইদার প্রাইভেট অর প্রোটেক্টেড। দ্যাট ইজ দ্য কনভেনশন ফর 99% কেসেস। There are exceptions, but there is a valid reason for that. সেটা আমরা পরে ডিসকাস করব। স্যার এটা কি এই জন্য যে সাম ক্লাসটাকে নিয়ে পাবলিক করে দিতে হবে? সাম ক্লাস সাম ক্লাসের ভিতরে এটাকে পাবলিক করে কোনটাকে, মানে যেটা কি প্যাকেজ হয়েছে সাম ক্লাসের ভিতরে কোনটাকে পাবলিক করে? হ্যাঁ, এটাও প্যাকেজ ফিল্ড, সাম ক্লাসের প্যাকেজ ফিল্ড। এটা প্রাইভেট করলে সমস্যা, এটা যা খুশি তাই হোক, আমার সাম ডু সাম তো অ্যাক্সেস করতেই পারবে, কারণ ডু সাম তো সাম ক্লাসেরই মেথড।
এখন এই ট্রায়াঙ্গেল পাবলিক না প্রাইভেট না প্যাকেজ না প্রোটেক্টেড, তার জন্য তো আর ডুসামের কোনো প্রবলেম নাই টু অ্যাক্সেস এ ট্রায়াঙ্গেল, কারণ ডুসাম ইজ এ মেথড অফ সেম ক্লাস। তাহলে এই একই ক্লাসের ফিল্ডকে একই ক্লাসের মেথড অ্যাক্সেস করতে পারবে, হোয়াট এভার ইজ দ্য স্কোপ। অ্যাকশনে আসবে যখন আউটসাইডার এটাকে অ্যাক্সেস করতে চাইবে। এখন কিছু কিছু ক্লাসকে আউটসাইডার হলেও আপনি অ্যালাউ করেন বিকজ ইটস পার্ট অফ দ্য ফ্যামিলি অনলি ফর সাব ক্লাস, বাট ইন দ্যাট কেস ইউ ডিক্লেয়ার ইট অ্যাজ প্রোটেক্টেড। বাট যারা আউটসাইড ফ্যামিলি তাদেরকে আপনি কেন অ্যাক্সেস দিবেন? সো ইউ কিপ ইউর ফিল্ড আইদার প্রাইভেট অর প্রোটেক্টেড। ঠিক আছে, তাহলে আমাদের ডেমো হয়ে গেল স্কোপ কিভাবে কাজ করে। ওকে, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, তখন মেথড ইউজ করবে, পাবলিক মেথড ইউজ করবে। এই জন্য তো আপনি যথেষ্ট পরিমাণে পাবলিক মেথড প্রোভাইড করবেন। আপনার ফিল্ডও অ্যাক্সেসেবল না, মেথডও পাবলিক না, তাহলে তো ওই ক্লাসটাই কি হবে, মানে আপনার একটা আইল্যান্ডের মতো থাকবে, অন্য কোনো ক্লাসের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবে না। তাহলে ওই ক্লাসের ইউজটা কোথায়? অ্যাপ্লিকেশন, যখন আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করছেন, ক্লাসেস উইল ইন্টারঅ্যাক্ট উইথ ইচ আদার। একটা ক্লাসের অবজেক্ট আর একটা ক্লাসের অবজেক্টকে ইউজ করবে, তাই না? একটা ক্লাসের মেথড আর একটা ক্লাসের মেথডকে কল করবে, আবার ও যেটা রিটার্ন করে সেটা রিসিভ করবে, করে সে আবার কিছু একটা করবে। এখন আপনি কন্ট্রোলার ক্লাসের থেকে আপনি মডেল ক্লাসের মেথড কল করতেছেন, এখন মডেল ক্লাসের মেথড একটা রেজাল্ট তৈরি করে আপনাকে রিটার্ন করতেছে। আপনি যদি এই কমিউনিকেশন ইন্টারাকশন করতে না পারেন, তাহলে তার জন্য তো আপনার মেথড লাগবে, পাবলিক মেথডস। আর ক্লাসকে যদি একটা ক্লাসের ভেতরে আরেকটা ক্লাসকে ইউজ করতে চান, তাহলে সেটা যদি অন্য জায়গায় থাকে সেটা ইম্পোর্টেবল হইতে হবে। সো দ্যাটস ওয়াই ইউ শুড কিপ দ্য ক্লাসেস অ্যাজ পাবলিক টু বি অন দ্য সেফার সাইড। অ্যাট লিস্ট যে ফোল্ডারে ইউজ হবে সেই ফোল্ডারে রাখলে প্যাকেজ হইলেও চলবে। বাট ইফ ইউ হ্যাভ প্ল্যান যে মাল্টিপল প্যাকেজ থেকে এই ক্লাসটা ইউজ হবে, তখন কিন্তু পাবলিক ক্লাস না হলে সেটা আবার পারা যাবে না। আর আপনি যদি এটাকে লাইব্রেরিতে রাখতে চান আপনার অর্গানাইজেশনের জন্য, যে বিভিন্ন প্রজেক্টে এই ক্লাসটা ইউজ হবে, আপনি ধরেন একটা এমপ্লয়ি ক্লাস বানাইছেন, এখন আপনি আইওবির জন্য অ্যাপ বানাচ্ছেন, ভবিষ্যতে একটা ব্যাংকের জন্য অ্যাপ বানাইতে পারেন, ওখানেও তো এমপ্লয়ি ক্লাস লাগবে। So that employee class can be used in multiple projects. So you keep that employee class in the Tiger IT's library. তাহলে Tiger IT তে যত প্রজেক্ট ডেভেলপ হবে, ওরা ওই এমপ্লয়ি ক্লাসটা ইম্পোর্ট করে ইউজ করতে পারবে। তো if it is not a public class, it cannot be done. Okay? So we are done with scope. তাহলে স্কোপ হয়ে গেল। এখন আসেন কালেকশন অ্যান্ড জেনেরিক ক্লাস। What is the collection? English word, dictionary meaning. বলে না যে কি ওই যে অমুক কালেকশন বুটিক হাউস, তমুক কালেকশন। তো হোয়াট ইজ দ্য কালেকশন মিনিং? মিনিং অফ কালেকশন, set of some items. Okay, এটাই কালেকশন। আপনাকে যদি এখন কোশ্চেন করা হয় যে what is a collection which can hold number of elements together as a single identity, যেমন একটা অ্যারে নেম, ওকে, গ্রেডস। আপনি তো আলাদা আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন না, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4 করেন, তাহলে তাদের আলাদা মেমোরি থাকবে। এখানে টুগেদার আপনি একসাথে 10টা গ্রেডের জন্য মেমোরি অ্যালোকেট করে দিচ্ছেন। তাহলে গ্রেডস একটা অ্যারে হতে পারে। তাহলে গ্রেডস ইজ এ সিঙ্গেল আইডেন্টিটি যার ভেতরে এলিমেন্টস গুলো আছে। অ্যারে হলে গ্রেড 0, গ্রেড 1, গ্রেড 2। যদি লিঙ্ক লিস্ট হয় তাহলে আপনাকে ট্রাভার্স করে করে যেতে হবে, বাট দ্যাটস দ্য কালেকশন। ওকে, তাহলে এগুলো টিপিক্যাল কিছু কালেকশন যেগুলো হয়তোবা আপনারা ইউজ করেছেন বা করবেন। অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ, ট্রি, ডিকশনারি, ইন্ডেক্স, ওকে, বিভিন্ন। ওকে, now did you implement stack, queue, tree, etc. in your data structure course? Yes, sir. Yes, answer দেওয়াই আছে yes, but actually you don't need to, because all important type of collections are already implemented in collection library. And আপনি বলতেন তাহলে আমাকে তো করাইলো কেন?
so that you understand how it works. As a computer science student or computer science engineering student, you must know the internal mechanism of it. That's why আপনাকে দিয়ে করানো হয়। রিয়েল ওয়ার্ল্ডে আপনি কখনো এগুলো ইমপ্লিমেন্ট করবেন আচ্ছা, one-on-one আমাদেরকে LCM করাইছে। স্কোয়ার রুট বের করা শিখাইছে, বাট দেয়ার ইজ এ মেথড ফর দ্যাট, তাই না? আপনি প্রাইমালিটি চেক করছেন, নাম্বার প্রাইম অর নট, ইভেন দেয়ার ইজ এ মেথড ফর দ্যাট। হ্যাঁ, আচ্ছা, অ্যাকচুয়ালি আপনার এখন এই যে দিনে দিনে আরো এআই জেনারেট কোড হয়ে যাচ্ছে, তো এখন আসলে আপনাকে কোড করতে হবে ভেরি লজিক, বিজনেস লজিক ফোকাস কোড আপনি করবেন। স্ট্যান্ডার্ড ডেটা স্ট্রাকচার, স্ট্যান্ডার্ড কালেকশনস, এগুলো এখন আর আপনি কোড করবেন না। দিস আর অল অ্যাভেলেবল, ওকে, ইন দ্য লাইব্রেরি। ওকে, হোয়াট ইজ জেনেরিক ক্লাস? তাহলে কালেকশন বুঝলাম যে এই যে ইম্পর্টেন্ট ডাটা স্ট্রাকচার গুলো, কালেকশন ইজ এ ডাটা স্ট্রাকচার। বেসিক্যালি যদি আপনি আরো সিম্পলিফাইড বলতে চান, ইটস এ টাইপ অফ ডেটা স্ট্রাকচার, তাই না? It's a form of data structure. It forms the structure of the organization of data. Okay? Of data in memory. তো এটা আমরা বুঝলাম। ওকে, এখন এটা আমরা এখন হোল্ডে রাখি, আমরা দুইটাকে মিক্স করে আবার আসবো, কালেকশন আর জেনেরিক। তার আগে বলেন হোয়াট ইজ জেনেরিক? জেনেরিক বুঝলে জেনেরিক ক্লাসটাও বুঝতে পারবো। What do you mean by common class? আপনার জ্বর আসলে কি খান? নাপা খান। আপনি কি খান জ্বর আসলে? আপনি নাপা খান। আপনি? টাইলেনল। ওকে, আরেকজন খায় স্কোয়ারের এস। তাহলে এই যে আপনি বলতেছেন বেক্সিমকো বলতেছেন নাপা, আর স্কোয়ার বলতেছে এস, but that's your commercial name of the drug. But globally আপনি এই নাপা যদি আফ্রিকাতে গিয়ে বলেন, কেউ চিনবে না হোয়াট ইজ নাপা, তাই না? আপনি বার্কিনো ফাসোতে গিয়ে যদি বলেন নাপা দেন, ও যে ফার্মেসি ওয়ালা তো চিনেই না হোয়াট ইজ নাপা, তাই না? কিন্তু আপনি যদি বলেন যে প্যারাসিটামল দেন, সারা ওয়ার্ল্ডে এটা জানবে। দ্যাটস দ্য জেনেরিক নেম। প্যারাসিটামল ইজ নট এ ব্র্যান্ড নেম। আপনার দোকানে গিয়ে যদি বলেন প্যারাসিটামল দেয়, প্যারাসিটামল দিতে পারবে আপনাকে? কি দিবে? নাপাই দিবে, অথবা এস দিবে, অথবা জেরিন দিবে, বা যেটা আছে সেটা দিবে। বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম। প্যারাসিটামল নামে কেউই মার্কেটিং করে, এটা জেনেরিক নেম। আপনি বিভিন্ন ক্লিনিকে যদি ডক্টরের ভিজিটেশনে যান, প্রেসক্রিপশন লেখে না? এই ছোট ছোট ডাক্তার যেগুলো নিজস্ব চেম্বারে বসে, তারা কিন্তু ব্র্যান্ড নেম লেখে। ওয়াই? কমিশন পায়। যে ডক্টর বেক্সিমকোর কমিশন পায়, সে বেক্সিমকোর ওষুধের নাম লেখে। কিন্তু আপনি যদি এভার কেয়ার, ইউনাইটেড, স্কোয়ারে যান, ওরা কিন্তু ব্র্যান্ড নেম লিখবে না, ওদের প্রেসক্রিপশনে দেখবেন জেনেরিক নাম লেখে। ওখানে কিন্তু নাপা বা এইস লিখবে না, প্যারাসিটামল লিখবে। কারণ ও আপনাকে অ্যাজ এ ডক্টর হি শুড প্রেসক্রাইব ইউ দ্য ড্রাগ, নট প্রমোটিং এ পার্টিকুলার কোম্পানি। সো এগুলো ইন্টারন্যাশনাল, এখন এগুলো কি এভার কেয়ার, স্কোয়ার বা ইউনাইটেড এরও কি এমনি এমনি করে না, ওরা অ্যাক্রেডিটেশন আনতে চায় না, যে অ্যাক্রেডিটেড, আমাদের অ্যাক্রেডিটেশনের রিকোয়ারমেন্টস এগুলো, ইউ ক্যানট প্রেসক্রাইব the brand name of a medicine. You have to always prescribe the generic name. It's a customer's choice. আমি কোনটা কিনবো। তো একটা ক্লাস কখন জেনেরিক হবে? এটার জন্য আমি আপনাদেরকে একটা পিডিএফ দেখাচ্ছি। এটা স্ক্র্যাচ প্যাডটাকে গোছানো অবস্থায়। ওকে,
জেনেরিক ক্লাস। দ্য ক্লাস, এটা আগের সেমিস্টারেরটা, আপনাদেরকে একটু চেঞ্জ করে আবার প্রত্যেক সেমিস্টারে এটা আপডেট হয়। দ্য ক্লাস হুজ ফিল্ড টাইপ and or method parameter type and or method return type, তাহলে ওই ক্লাসের ভিতরে যা আছে তাদের কোনো না কোনো টাইপ is not predefined, then we call it, যদি সেটা ফিল্ডের টাইপ প্রিডিফাইন না করা থাকে then we call it generic field, যদি প্যারামিটারের টাইপ প্রিডিফাইন করা না থাকে we call it generic parameter type, রিটার্ন টাইপ যদি প্রিডিফাইন করা না থাকে উই কল ইট জেনেরিক রিটার্ন টাইপ, এবং এদের কোনো একটা যদি জেনেরিক হয় দেন দ্য ক্লাস ইজ জেনেরিক। নাও এটা এই লাইনটা, এই সেন্টেন্সটা 3 লাইন একটা সেন্টেন্স, বুঝতে হয়তো একটু প্রবলেম হচ্ছে। লেটস ওয়াক থ্রু an example. Let's say int stack is a class. So স্ট্যাকে তো আপনি পুশ পপ করবেন, তাহলে এলিমেন্টস গুলো হোল্ড করতে হবে। So you need a one-dimensional array vals. The vals এর type কি? What is the type of vals? No, top এর type integer. Vals এর type is not integer. One-dimensional integer array. That's the type. So in your parameter of the push method is also integer. And return type of the pop method is also integer, কারণ ভ্যালস এর এলিমেন্ট গুলো হচ্ছে ইন্টিজার। এই যে ইন্ট ওয়ান ডাইমেনশন, এটা জাভার নোটেশন আছে, এইভাবে জাভাতে অ্যারে ডিক্লেয়ার করতে হবে। ওকে, টু ডাইমেনশন হলে দুইটা থাকবে আর কি, ব্র্যাকেট না, ব্র্যাকেটের ভিতরে না, পাশাপাশি দুটো থাকবে। হ্যাঁ, 2D হইলে আপনি এরকম বলবেন যে ইন্ট, হ্যাঁ, ওকে ওকে, table, something like that. যাই হোক, তো তাহলে এই যে আমাদের int stack class, it's not a generic class because all the types are defined inside the class. প্রত্যেকটা প্যারামিটার, ফিল্ড, মেথডের প্যারামিটার, রিটার্ন টাইপ, everything is defined. So it's not a generic class. But the problem is this int stack cannot be used to put pop float strings or any other type other than integer. তো তাইলে আপনাকে আরো 5টা ক্লাস বানাইতে হবে, ফ্লোট স্ট্যাকের জন্য আরেকটা ক্লাস বানাইতে হবে, স্ট্রিং স্ট্যাকের জন্য আরেকটা ক্লাস বানাইতে হবে। সো আপনি যদি একটা স্ট্যাক ইউজ করতে চান ফর 10 ডিফারেন্ট টাইপ, সো ইউ নিড 10 ডিফারেন্ট স্ট্যাক ক্লাস। So that's how generic class comes into picture. So generic class, আমরা যদি stack করতে চাই, it will have a placeholder type, fake type. It's a single, not by coding convention, it's a single capital letter. তাহলে আমার ভ্যালস এর টাইপ হবে s টাইপের অ্যারে। What is s? I don't know. তাইলে আমার নিউ করতে হবে s টাইপের জন্য 10টা এলিমেন্ট, যদি ডিফল্ট সাইজ চেঞ্জ করি আর প্যারামিটার কনস্ট্রাক্টরে যদি দিয়ে দিই, তাহলে নিউ করতে হবে এতগুলো s টাইপের এলিমেন্টের জন্য। পুশ মেথডের প্যারামিটার হবে s টাইপের একটা ভ্যালু, পপ রিটার্ন করবে s টাইপের একটা ভ্যালু। So now this stack class suddenly you can use for any data type. বলতে হবে যে অমুক স্ট্যাকের জন্য s will be integer, অমুক স্ট্যাকের জন্য s will be string. তাহলে স্ট্যাক 1 এ আপনি ইন্টিজার পুশ পপ করতে পারবেন, স্ট্যাক 2 তে আপনি ফ্লোট পুশ পপ করতে পারবেন, স্ট্যাক 3 তে আপনি স্ট্রিং পুশ পপ করতে পারবেন, সেম ক্লাস। So now it's a generic class. So now if you want to, তাহলে জেনেরিক ক্লাসের সুবিধাটা কি, যে এটার এই যে টাইপটা, জেনেরিক টাইপটা, হ্যাঁ, এই জেনেরিক টাইপটাকে আপনি কি করবেন, যে খেয়াল করেন, এই যে এখন আপনি বলতেছেন যে স্ট্যাক 1 এটার জন্য s will be considered as int, তাহলে স্ট্যাক 1 এ আমি এখন ইন্টিজার পুশ পপ করতে পারবো of size 10. Stack 2 is also for integer but of size 20, কনস্ট্রাক্টরে 20 দিচ্ছি। স্ট্যাক 3 তে আমি বলছি ফ্লোট পুশ পপ করতে চাই, ফ্লোট রাখার জন্য আমার আরেকটা স্ট্যাক দরকার, আমি আবার আরেকটা স্ট্যাক 3 ডিক্লেয়ার করলাম, বাট স্ট্যাক 3 এর জন্য
the generic type will be replaced by float, and stack 4 এর জন্য string. So same class now I can use to, now different object will hold different type of data for the generic type. বুঝতে পেরেছেন? এখানে একটু প্রবলেম আছে, রেড কালার মানে এখানে একটু ঘাপলা আছে। ঘাপলাটা হলো যে এই জেনেরিক টাইপ যেটা, ইট শুড বি রিপ্লেসড উইথ এ ভ্যালিড ক্লাস টাইপ। আইএনটি তো আর ক্লাস না, এটা প্রিমিটিভ। সো আপনাকে এখানে র্যাপার ইউজ করতে হবে, ইন্টিজার বা ক্যাপিটাল ফ্লোট। তাহলে আপনারা আপনাদের কি কম্বো বক্স ইউজ করানো হয়েছে? So that's a generic class. Why? Because combo box maintains the collection inside to hold the items. But items কি হবে combo box class জানে না, আপনি ঠিক করবেন। আমার এই combo box আমি বলতেছি select date 1 to 31. So আমার আইটেম গুলো হতে পারে ইন্টিজার। আর একটা combo box এ বলতেছি select department. Okay, triple A CSC items can be string. So যেহেতু আমার field the collection itself is generic, therefore combo box itself is generic. স্যার ডেট পিকার কি জেনারেট? ডেট পিকারে কি আপনি ডিফারেন্ট টাইপের জিনিস করতে পারেন? ডেট পিকার ইজ নট জেনারিক। হ্যাঁ, কেন? স্ট্রিং ক্লাসের কন্টেন্ট তো সেম, টেক্সট। স্ট্রিং ক্লাস কেন জেনারিক হবে? আপনার কেন মনে হলো এটা জেনারিক হতে পারে? আপনি কি স্ট্রিং ক্লাসের অবজেক্টে কোনোটা টেক্সট রাখবেন, কোনোটাতে নিউমেরিক ভ্যালু রাখবেন, এরকম পসিবল? নাকি স্ট্রিং ক্লাসের কোনো মেথড আছে যে এটা এক এক সময় এক এক টাইপের ডাটা রিটার্ন করবে? নাকি স্ট্রিং ক্লাসের কোনো মেথড আছে যে এক এক সময় এক এক টাইপের ডাটা প্যারামিটার হিসাবে নেবে? এরকম কিছু আছে? এরকম কিছু না থাকলে জেনারিক হবে কেন? কিন্তু আপনার স্ট্যাক ক্লাস আপনি যে পুশ করবেন, পুশ মেথডের প্যারামিটার এক এক সময় এক একটা হইতে পারে। আপনি একটা স্ট্যাকে ইন্টিজার পুশ করতে চান, আরেকটা স্ট্যাকে আপনি ডাবল পুশ করতে, আরেকটা স্ট্যাকে আপনি স্ট্রিং পুশ করতে চান। তাহলে আপনার এই যে কম্বো বক্স মেইনটেইনস ইন্টারনাল কালেকশন। টেবিল ইজ এ কালেকশন ক্লাস। টেবিল কন্টেইনস এ কালেকশন ইনসাইড, কালেকশন অফ রোজ। তাহলে রো গুলো হচ্ছে আপনার টেবিলের কালেকশনের আইটেম। তাহলে টেবিলের রো গুলো কি হবে আপনি তো জানেন না। আপনার টেবিলের রো ক্যান রিপ্রেজেন্ট এ প্রোডাক্ট অবজেক্ট, আরেকটা টেবিলের রো ক্যান রিপ্রেজেন্ট এমপ্লয়ি অবজেক্ট, এমপ্লয়ির ফিল্ড গুলো দেখাইতে পারে। সিরিয়াল নাম্বার তো একটা কলাম, কিন্তু অ্যাজ এ রো আপনি যখন একটা এমপ্লয়ি টেবিল দেখাচ্ছেন, এক একটা রোতে এক একটা এমপ্লয়ি ইনফরমেশন, তাহলে আপনার রো গুলো হচ্ছে এমপ্লয়ি অবজেক্ট, তার ফিল্ডের ভ্যালু। অ্যানাদার টেবিল ক্যান শো দ্য প্রোডাক্ট ডিটেলস, তাহলে তার রো গুলো হবে প্রোডাক্ট অবজেক্ট। তাহলে আপনার টেবিলের যে কালেকশন, এটা টাইপ কি আপনি জানেন না, কখনো এটা প্রোডাক্ট হতে পারে, কখনো এমপ্লয়ি হতে পারে। সো টেবিল ইজ এ জেনেরিক ক্লাস। তাহলে আমরা যদি এই কথাটা বলি এখন যে all the collection class যেগুলো আমরা লাইব্রেরিতে রেডিমেডলি পাবো, they are also most of the times generic. The collection classes are also typically generic because collection class act as a data structure, and data structure is not type bound. Data structure is typically type independent. আপনি যখন বলছেন tree is a data structure, now your node is not fixed to a specific type. ঠিক আছে, না এটাই লাস্ট। হ্যাঁ, ওকে, আর ইউ গুড? ওকে, তো তাহলে এখন আমরা কিছু জেনেরিক ক্লাস, কালেকশন ক্লাস নিয়ে কথা বলবো, কারণ এগুলো আমাদের প্রজেক্ট ইউজ করতে হবে। ওকে, তা এখন যদি আমরা আসি যে অ্যারে ইজ এ কালেকশন ক্লাস, but it's also generic. It's available in the Java library. List is also a collection. আর অ্যারে আর লিস্টের মধ্যে পার্থক্য কি বলেন তো? লিস্ট বলতে লিঙ্ক লিস্ট, লিস্ট মানে লিঙ্ক লিস্ট। ডিকশনারি আলাদা জিনিস। প্রত্যেকটা এলিমেন্ট কি লিস্ট করা হয়, ইন্ডেক্সিং করে করা যায়, আর লিস্টে রেফারেন্স করা যায়। ইন্ডেক্সিং, আপনাকে ইন্ডেক্সিং অ্যাক্সেস করা মানে র্যান্ডম অ্যাক্সেস।
You can say, I want to see the value of the fifth element. Instantly সে fifth element এ গিয়ে আপনাকে ডাটা দিয়ে দিবে। ও জানে কিভাবে যে where is the fifth element? এটা কি জানেন আপনারা? কিন্তু ও জানে কি করে যে where is the fifth element? না, লুপ চালাইলে তো আপনার সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস হয়ে গেল, র্যান্ডম অ্যাক্সেস না। এখানে পয়েন্টার অ্যারিথমেটিক কাজ করে ব্যাকগ্রাউন্ডে। ওকে, এটা আপনারা একটু শুনে থাকবেন, কিছুটা ইরেলেভেন্ট। আপনার যদি বলা হয় যে ইন্ট এক্স ইকুয়াল টু 10, আপনার যদি বলা হয় যে এক্স প্লাস প্লাস, এটার ভ্যালু কত হবে? 11। ওকে, এখন আপনাকে যদি বলা হয় যে কোড লিখতেছি, ওকে, এ রেফারেন্স বা অ্যাড্রেস, ওকে, or reference to an int is, let's say, ptr pointer, okay, তাহলে আমি যদি বলি যে ptr equal to address of x, okay, তার মানে let's say ptr holds byte number 100 বা ধরুন 1 2 3, ওকে, 1 2 3, if the bytes for x is 1 2 3, x is byte 1 2 3 1 2 6 বাইট, তাহলে ইন্টিজার তো 4 বাইট, তাহলে 22 বাইট নাম্বার 123 124 125 126, এই 4 বাইট এক্স কে দেওয়া হয়েছে। তাহলে পিটিআর যদি এক্স এর অ্যাড্রেস হোল্ড করে, তাহলে সে পিটিআর হোল্ডস বাইট নাম্বার 123। এখন আপনাকে যদি বলা হয় যে পিটিআর প্লাস প্লাস কি দিবে আমাকে, will it be 124? আমি যদি প্রিন্ট করি, ধরেন আমি যদি বলি যে প্রিন্ট এক্স, ধরেন এক্স প্লাস প্লাস, তারপর আপনি বললেন যে প্রিন্ট এক্স, ওকে, তো এখন যদি আপনি বলেন যে প্রিন্ট পিটিআর বা জাভার কোডটাই লিখি, এস আউট সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, কিন্তু এটাই যদি আমি পিটিআর কে প্রিন্ট করি, কি দেখাবে আমাকে? উইল ইট শো মি 124? হ্যাঁ, আমি অ্যাড্রেস কে বাড়াচ্ছি, তাহলে কত দেখাবে? এখানে 123 ছিল, প্লাস 1 করলে কি 124 হবে? নো নো, এখানে প্লাস 1 মানে কি? Give me the next value. Yes. What is the next value of 10? What is the next value of 123? 124. No, the address of the next element, which is 127. Okay, so 127. So this is called address arithmetic, not numeric arithmetic. Okay, address or pointer arithmetic. আপনি যখন বলেন যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, খেয়াল করেন, আপনি যখন বলছেন যে ভ্যালস অফ 6, what do you expect? 7th element. Okay, but if you print vals, only vals, what do you get? Not vals of 6, only vals. No, the starting byte number, এটা আপনার ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ ভ্যারি করে, বাইট নাম্বার
of total allocated memory of val. তাহলে array name gives you the base address of the array. তা আমি 10টা ইন্টিজারের জন্য মেমরি অ্যালোকেট করলাম 40 বাইট। array name will give me the base address. ওকে, তো তাহলে এখন আমি যদি বলি, তাহলে খেয়াল করেন এখান থেকে কি হচ্ছে, এটার মানে হচ্ছে val 6 equal to vals plus 6 address of vals plus 6 তার value of address of vals plus 6। তাহলে এটা যদি হয় বাইট নাম্বার ওকে 100, তাহলে val plus 6 কি দিবে আমাকে, ইন্টিজার কিন্তু, তাহলে 100 plus 6, 100 plus 1 হচ্ছে 104, তাহলে 106 কত হবে, তাহলে 124। তাহলে আপনি ডাইরেক্ট go to 124 and get the value, random access. So that's how it gets the access, the address without traversing. So indexing এই জন্য কাজ করে, index is nothing but pointer arithmetic. Okay, base address plus the displacement. Now displacement is not the next byte, displacement number of elements. যেহেতু তারা sequentially allocate হয়, arithmetic করে আপনি বের করে দেবেন, that's why it's random access. Okay, but linked list is not. First node knows where is the second node, second node knows where is the third node. So linked list, if you have 1000 node, you simply cannot say print the 23rd node. আপনাকে ট্র্যাভার্স করতে হবে ওই ক্যাসেট টেপের মতো, আগের যুগে টেপ ছিল না, হ্যাঁ, আপনাকে রিওয়াইন্ড মানে আপনি আপনার একটা টেপ শুরু থেকে চালায় 5 নাম্বার গানে যেতে হবে। জি, র্যান্ডমলি যখন আমরা কোনো ভ্যালু ইয়ে করি প্রিন্ট করতে চাই, তখন কি এরকম অ্যাড্রেস ভ্যালু নিয়ে কাজ করে? আপনি যখন ভেরিয়েবল নাম দিয়ে দিচ্ছেন, আইডেন্টিফায়ার বললাম না, ইম্পোর্ট র্যান্ডম করে না, র্যান্ডম তো একটা ক্লাস, তাহলে র্যান্ডম নামে একটা ক্লাস তৈরি করা আছে, ওই ক্লাসটা আপনি ইম্পোর্ট করলেন, তাহলে র্যান্ডম আর ইকুয়াল টু নিউ র্যান্ডম, তাহলে র্যান্ডমকে আপনি ইনস্ট্যান্সিয়েট করলেন, আর হচ্ছে তার একটা অবজেক্ট। এখন আপনি আর কে আপনি ক্লায়েন্ট বানিয়ে র্যান্ডম ক্লাসের মেথড ইউজ করবেন, আর ডট নেক্সট ইন্ট। তাহলে এখন র্যান্ডম ক্লাসের নেক্সট ইন্ট মেথড অ্যাকচুয়ালি কোড ইজ ইমপ্লিমেন্টেড টু জেনারেট এ র্যান্ডম ইন্টিজার। প্যারামিটার না থাকলে উইদিন দ্য হোল রেঞ্জ অফ ইন্টিজার, আর প্যারামিটার থাকলে আপার বাউন্ড হিসাবে নেয়। ওটা আমরা ইউজ করি, আমরা শুধু ওটার ইউজার, আমরা ওটার ইমপ্লিমেন্টেশন নিয়ে চিন্তিত না মোটেও। ওকে, এখন প্রশ্ন হলো, আমাদের যে আলোচনাটা হচ্ছিল যে অ্যারে আর লিস্টের, তো অ্যারে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস, সো ইটস ফাস্টার অলওয়েজ। ওকে, ট্র্যাভার্স করার থেকে ক্যালকুলেট করা মাচ ফাস্টার, ওয়ে ফাস্টার। সে রেজিস্টারের মধ্যে মানে মোমেন্টারিলি ক্যালকুলেট করে ফেলবে অ্যাড্রেস, আর কিন্তু আপনাকে এখানে ট্র্যাভার্স করতে যাইতে হবে, তাই না? তাহলে আপনার 1000 নোট থাকলে 1000টা রিড অপারেশন হবে নেক্সটের মধ্যে থেকে, আবার সেই অপারেশনে গিয়ে আবার তার নেক্সটকে রিড করবেন, এইভাবে আপনাকে লুপের মধ্যে রিপিট করতে হবে। সো ইটস এ মাচ মোর স্লোয়ার, বাট দ্য অ্যারের লিমিটেশন হলো অ্যারের সাইজ ইজ লিমিটেড, আপনি আনলিমিটেড এলিমেন্টস অ্যাড করতে পারবেন না, বাট লিঙ্ক লিস্ট ইউ ক্যান ডু অ্যাজ লং অ্যাজ ইউর মেমোরি ইজ দেয়ার। অ্যারেতে কেন পারবেন না? পাইথন অ্যারেতে কিন্তু আপনি অ্যাড করতে পারেন যত খুশি অ্যাড করতে পারেন, তাই না? না, অ্যারে ইজ নট লিস্ট। পাইথনে আপনি অ্যারেতে অ্যাড করতে পারেন, বাট দ্য পয়েন্ট ইজ অ্যারে ডাইনামিক্যালি রিসাইজ করা হয়, এটা নিয়ে পরে কথা বলা যাবে। বাট দ্য পয়েন্ট ইজ অ্যারে অলসো হ্যাজ এ আপার লিমিট অফ দ্য ক্যাপাসিটি, লিঙ্ক লিস্টে নাই কিন্তু অ্যারেতে আছে, কেন কি মনে হয়? লিঙ্ক লিস্টে আপনি কিপ অন অ্যাডিং দ্য নোটস অ্যাজ লং অ্যাজ ইউর র্যাম ইজ দেয়ার, কিন্তু অ্যারেতে আপনি চাইলেই ইউ ক্যানট কিপ অন অ্যাডিং অর ইউ ক্যানট ডিক্লেয়ার অ্যান অ্যারে অফ অ্যান আনলিমিটেড সাইজ। ওয়াই নট? বিকজ অ্যারেতে আপনি ইন্ডেক্স ইউজ করেন, আর ইন্ডেক্স ইটসেলফ ইজ অ্যান ইন্টিজার। তাহলে ইন্টিজারের তো একটা হাইয়েস্ট ভ্যালু আছে, তাই না? হুইচ ইজ 2 to the power 32, 32টা 1, তাহলে 32টা 1 মানে
4 বিলিয়ন সামথিং, তাহলে আপনার ধরেন 4 বিলিয়ন, তাহলে আপনার হাইয়েস্ট ইন্ডেক্স উইল বি 4 বিলিয়ন মাইনাস 1। তাহলে আপনি 5 বিলিয়ন এলিমেন্টস এর যদি একটা ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করতে চান, আপনার মেমোরি থাকলে কি হবে? আপনি তো ইন্ডেক্স পাবেন না, কারণ ইন্ডেক্সের ভ্যালু ইটসেলফ ইজ অ্যান ইন্টিজার। So that's why array has a limitation of the size, even if your language allows to dynamically grow the array. তো যার কারণে এই অ্যারে এবং লিস্ট এই দুটো ক্লাসের সুবিধাকে একসাথে করে একটা জেনেরিক কালেকশন ক্লাস ইমপ্লিমেন্ট করা আছে, যেটা অ্যারে লিস্ট। ওকে, তো অ্যারে লিস্ট আমরা ইউজ করব আমাদের প্রজেক্টগুলোতে। এইটা বলার জন্য এতগুলো কথা। ওকে, তো জাভাতে আপনার এই অ্যারে নামেও ক্লাস আছে, শুধু অ্যারে। আপনি যে শুধু অ্যারে দিয়ে হ্যাপি থাকেন করতে পারেন, বাট আমরা অ্যারে এবং লিস্ট মানে we want to keep the option open as long as memory is there, but also we want something called random access. Okay, so দুইটার অ্যাডভান্টেজ নেওয়ার জন্য একটা ক্লাস তৈরি করা হয়েছে অ্যারে লিস্ট। সো কম্বো বক্সের যে ভিতরের ইন্টারনাল কালেকশন, দ্যাটস অ্যান অ্যারে লিস্ট। টেবিলের ভেতরে যে একটা ইন্টারনাল কালেকশন অফ দ্য রোজ, দ্যাটস অ্যান অ্যারে লিস্ট। ওকে, এখন আপনাদের একটা প্রজেক্ট দেখাই যেটা গত ক্লাসে করানো হয়েছে, নট গত সেকশন, গত ক্লাসে ইন সেকশন 6। ওটা একটু দেখেন, এখানে আমরা অ্যারে ব্যবহার করেছি। আচ্ছা, ঠান্ডা লাগলে এটা বন্ধ করে দিতে পারেন ইফ ইউ ফিল কোল্ড। ম্যাট্রিক্স অপারেশন সিমিলার টু কমপ্লেক্স নাম্বার দ্যাট উই ডিড। কমপ্লেক্স নাম্বার আমরা করেছি, এটা ঠান্ডা লাগলে বন্ধ করে দিতে পারেন বা উপর দিকে উঠাই দেন যদি ঠান্ডা ফিল করেন। সাব টু ইউ। ওটা চাপায় দেন পুরো। হ্যাঁ, মার্চ তো করবেন না, গিটহাব কেন? আপনি কোড মার্চ করতে গেলে ইউ উইল বি ইন বিগ ট্রাবল, কারণ ওনার তৈরি করা ক্লাস তো আপনার লাগবে। তাহলে আপনি ওটা ইম্পোর্ট করবেন কোত্থেকে? আর আপনি ধরেন একটা ওনার কাছ থেকে ইমেইলে চেয়ে নিয়ে ইম্পোর্ট করলেন, উনি তো ওটা মডিফাই করবে, মডিফাইড ভার্সনটা আপনি আবার পাবেন কোথায়? মার্চ করতে গেলে দেখবেন যে উনি একটা মেথড চেঞ্জ করে ফেলাইছে, তখন আপনার পুরাটা কাজ করে না, আপনার পার্টে এরর মার্চ করার পরে। লিঙ্ক আপ করবেন না, এই জন্য তো গিটহাব কেন আপনাদেরকে ফোর্স করা হচ্ছে। আপনাদের একটা মেইন ব্রাঞ্চ অলরেডি দেয়ার, তাইলে সিঙ্কড ভার্সনটা মেইন ব্রাঞ্চে থাকবে। আপনাদের 4টা সাব ব্রাঞ্চ আছে যার যার। আপনি যখন কাজ করবেন আপনি পুল করবেন মেইন ব্রাঞ্চ থেকে আপনার ব্রাঞ্চে। আপনার ব্রাঞ্চে আপনি যখন মেইন ব্রাঞ্চ থেকে পুল করবেন, ইউল গেট দ্য লেটেস্ট সিঙ্ক ভার্সন করে আপনি আপনার ব্রাঞ্চে কাজ করলেন। উনি যতটুকু আপডেট করছে ওনার ক্লাস সব সহই কিন্তু আসবে। তাহলে 4 জনের সবকিছুই কিন্তু মেইন ব্রাঞ্চে আছে। সো ফার ডান, আপনি ওটা নামাই নিয়ে আসলেন পুল করে। এখন আপনার মেশিনে কিন্তু মেইন ব্রাঞ্চের জিনিসটা পুল হয়ে আসছে লেটেস্ট। এখন আপনি এখানে কিছু অ্যাড করলেন, কিছু মডিফাই করলেন, করার পরে আপনার পিসিতে টেস্ট করতেছেন যে মেইন ব্রাঞ্চে যেটা ছিল সেটা পুল করার পরে আমি যে মডিফিকেশন অ্যাডিশন করছি ইটস ওয়ার্কিং ফাইন। এখন আপনি এটা পুশ করবেন, পুশ করলে আপনার মডিফিকেশন সহ এটা মেইন ব্রাঞ্চে চলে যাবে। আবার আরেকজন যখন পুল করবে তাহলে এই যে পুশ পুল এটা চলতে থাকবে কন্টিনিউয়াসলি এবং মেইন ব্রাঞ্চে সবকিছু সিঙ্কড অবস্থায় থাকবে। এখন এখানে যেটা হইতে পারে, কনফ্লিক্ট হইতে পারে। অন্য পার্টি তো আপনারটা চেঞ্জ করবে না, তার পার্টটা শুধু চেঞ্জ করবে। তার পার্টটা চেঞ্জ করলে আপনি যখন নেক্সট পুল করবেন তখন তার চেঞ্জ সহ আবার আপনি পাবেন। এইভাবে এটা কিউমুলেটিভলি গ্রো করতে থাকবে ইন দ্য মেইন ব্রাঞ্চ। দিন শেষে আপনাকে ওই মার্চ করানোর কোনো চিন্তাই করতে হবে। ওকে, এবং আপনাদের গ্রুপ প্রজেক্ট তো সামনে আর আসতেছে, ডাটাবেজে গ্রুপ প্রজেক্ট করতে হবে, ওয়েব অ্যাপ্লিকেশনে গ্রুপ প্রজেক্ট করতে হবে, তাই না? মোবাইল অ্যাপ্লিকেশনে গ্রুপ প্রজেক্ট করতে হবে। তাহলে এইটাকে একটা লাইফস্টাইল তৈরি করে ফেলে, কোডিং লাইফস্টাইল, যে টিম ওয়ার্ক অলওয়েজ শুড বি অন দ্য
আপনার একটা ভার্সন কন্ট্রোল ম্যানেজমেন্ট এনভায়রনমেন্টের মধ্যে হতে হবে। সো GitHub ইজ এ ভার্সন কন্ট্রোল এনভায়রনমেন্ট। ওকে, এখন আপনি পুশ করতে গিয়ে কনফ্লিক্ট হতে পারে, তখন টিম লিডার উইল কল বোথ পার্টিস যে হুইচ ওয়ান টু কিপ। ওকে, তো ওই গিটই আপনাকে বলবে যে দেয়ার ইজ এ কনফ্লিক্ট। এগুলো টিউটোরিয়ালে দেখা নাই ইকরাম, দেখানোর কথা। আচ্ছা ঠিক আছে, টিউটোরিয়ালের একটা গত সেমিস্টারের একটা ভিডিও আছে গিটহাবের উপরে, ওইটা তাহলে আমি দিয়ে দেবো আপনাকে। ওইটা ওর 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 ইউটিউব চ্যানেলে আছে, ওরই যে ইউটিউব চ্যানেল ওখানেই পাবেন, যদি না ও নামায় ফেলে থাকে। আগের সেমিস্টারেরটা আছে, হ্যাঁ। তাহলে ওইটার লিঙ্কটা আপনারা একটু, বা ওই যে ইকরামের যে ইউটিউবের যে ভিডিওটা গত সেমিস্টারের, ওটা একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। তাহলে আপনি ওখানে লিখে দেন যে GitHub টিউটোরিয়াল গিভেন বাই ইকরাম ভাই ইন স্প্রিং 24। হ্যাঁ, সো যারা আরো ডিটেলসে দেখতে চাও তারা ওইটা দেখো, ওখানে কিন্তু এগুলো সব বলা আছে। ওকে, আর নিজেরাও একটু ইউটিউবে দেখেন না কেন, যে কিভাবে পুশফুল করতে হয়, হাউ টু কনফ্লিক্ট, মানে কখন আপনার এই কি বলে আপনার কনফ্লিক্ট হয়, তারপরে টিম আপনার যে মেইন ব্রাঞ্চের যে ওনার সে কিভাবে কনফ্লিক্ট রিজলভ করে, এগুলো 2-4টা টিউটোরিয়াল ভিডিও দেখলেই হয়ে যায়। কিন্তু আগামী 4 বছরের জন্য আপনার লাইফ অনেক ইজি হয়ে যাবে, কারণ আপনি এটা ভাবার কোনো কারণ নাই 213 ইজ দ্য অনলি কোর্স যেখানে আমি টিমে কাজ করতেছি। নো, দেয়ার আর 3, 4, 5, 6 কোর্সেস ডাউন দ্য লাইন যেখানে আপনাকে টিম প্রজেক্ট করতে হবে। তো সব জায়গায় তো আপনি এই ট্রায়াল এন্ড এরর, মানে আপনি ফায়ার ফাইটিং শুড নট বি এনকারেজড। আমাদের কালচার হচ্ছে উই অ্যাপ্রিসিয়েট ফায়ার ফাইটিং। কি কষ্ট করে আগুন নিভাচ্ছে, বাহ বাহ, ভেরি গুড ফায়ার ফাইটিং টিম, কিন্তু ফোকাস থাকা উচিত প্রিভেনশন অফ দ্য ফায়ার। ফায়ার ফাইটিং ইজ এ ওয়েস্টেজ অফ রিসোর্স অ্যান্ড টাইম অ্যান্ড এনার্জি। এখান থেকে প্রোডাক্টিভ কিছু হচ্ছে না। ইজ দেয়ার এনিথিং প্রোডাক্টিভ? আপনি অ্যাপ্রিসিয়েট করছেন, ভালো কথা, ইজ মিনিমাইজিং দ্য ড্যামেজ, বাট হোয়াট ইজ দ্য প্রোডাক্টিভিটি হিয়ার? নাথিং, ইটস নেগেটিভ। পুরাটাই আপনার ওয়েস্ট, পুরা ফায়ার ফাইটিং অ্যাক্টিভিটিটাই আপনার ওয়েস্টেজ অফ টাইম, রিসোর্স অ্যান্ড এনার্জি টু প্রিভেন্ট গ্রেটার ড্যামেজ। কিন্তু প্রত্যেক সেমিস্টারের শেষে আপনি এটা নিয়ে স্ট্রাগল করবেন, and that will have an impact on your outcome of other courses, even এই কোর্সে। কিন্তু আপনি যদি এটাকে এইবারে সর্ট আউট করে ফেলতে পারেন, হাউ টু ওয়ার্ক ইন এ টিম, ইন এ গিট, সো দ্যাট আপনার প্রজেক্ট ইজ অলওয়েজ রেডি ফর ডেমো, অলওয়েজ at any point of time your project is ready, whatever is synced there, collective work. আরেকটা হলো যে আপনি যদি কারেন্ট ভার্সনে গন্ডগোল করে ফেলেন, আপনি you can actually revoke the previous version from the Git. It maintains all the versions. তাহলে এখানে ভার্সন কন্ট্রোলও আপনি করতে পারছেন। ওকে, এখন এইখানটাতে দেখেন আমাদের মডেল ক্লাস, আমি আপনাকে রান করে দেখাই, জিনিসটা ইন্টারেস্টিং। এটা সেকশন 6-এ ওদের কমপ্লেক্স, ওদের আসলে যে ফার্স্ট উইকে একটা ক্লাস হয় নাই, খেলা আছে আপনাদের, গভর্নমেন্ট হলিডে ছিল, এবং ওই দিন ওদের 2টা সেশন ছিল বুধবারে, ওই ক্লাসটাই ওদের হয় না, ওরা 2টা সেশন পিছায় ছিল। সো লাস্ট ওয়েডনেসডে ওরা যখন আসলো কমপ্লেক্স নাম্বার করতে, অলরেডি বাকি 3টা সেকশনে কমপ্লেক্স নাম্বার ডান 1 সপ্তাহ আগে। তো তখন ওদেরকে কমপ্লেক্স নাম্বার অল্টারনেট হিসাবে ম্যাট্রিক্স দিয়ে করালাম, যেহেতু অ্যারে ইজ ডিসকাসড। তো এটা হচ্ছে সেই প্রজেক্ট, আপনাদের রান করে দেখাই। আর এখানে আরেকটা প্রজেক্ট আছে, আপনারা দেখবেন, মিনি আইডাস, দ্যাট আই স্টার্টেড ইন সেকশন 1 আজকে। তো মিনি আইরাসটা আসলে কোনো সেকশন স্পেসিফিক না, এখানে আইরাসের কিছু কিছু জিনিস আমরা বিল্ড করার চেষ্টা করব ইন দ্য ক্লাস, অ্যাক্রস দ্য সেকশন, অ্যাক্রস দ্য সেশনস। তাহলে সেমিস্টার শেষে ওখানে আইরাসের মোটামুটি কিছু কিছু জিনিস ইমপ্লিমেন্টেড থাকবে। তো ইউ ক্যান অ্যাকচুয়ালি রিলেট উইথ ইউর ওন প্রজেক্ট। ওকে, ইটস নট লিমিটেড টু অনলি ওয়ান অপারেশন, ডিফারেন্ট ইউজারের মাল্টিপল অপারেশনস আমরা এই মিনি আইরাস প্রজেক্টটাতে বিল্ড করব। এটাতে একটা সেশনে সম্ভব না, একটা সেকশনের জন্য বারবার রিপিট করারও দরকার নাই। তাহলে আপনারা ওটা দেখবেন যে ওই প্রজেক্টটা কিভাবে ডেভেলপ হচ্ছে। ওকে, ওয়াচে রাখবেন।
So if I run this, so this is the view. এখানে আমরা কি করতে চাচ্ছি বলেন তো একটু? What we are trying to do here? 2 by 2 কিভাবে জানলেন? কোথায় দুইটা রো দুইটা কলাম দেওয়া আছে? রোজ অফ ফর ফার্স্ট ম্যাট্রিক্স জানতে চাচ্ছে। আপনি বললেন যে 4 রোজ 5 কলামস, আপনি বললেন 3 রোজ 4 কলামস। আর বাই সি, রো বাই কলাম। তা ডাইমেনশন হচ্ছে এখানে ইনপুট, and you have some operations. কম্বো বক্স করানো হয়নি আপনাদের? তো আপনারা জানেন আইটেমস এখানে হিসাবে এখানে কি অ্যাড করা হয়েছে? স্ট্রিং। কিন্তু আপনি যখন ওই যে মেক কন্ট্রোলার করবেন তখন কিন্তু আপনার কম্বো বক্সে না ওইটার আগে কন্ট্রোলারে দেখেন, আপনি যখন ওই যে আপডেট কন্ট্রোলার ফ্রম এফএক্স এমএল করবেন না, তখন কিন্তু এখানে কোশ্চেন মার্ক থাকবে। নো, বিকজ ইটস এ জেনেরিক ক্লাস। আপনি বলতেছেন আমার এই কম্বো বক্স অবজেক্টের কালেকশনের এলিমেন্টগুলো হবে স্ট্রিং। আপনি এখানে বলেন যে সিলেক্ট ডে ওকে কম্বো বক্স, এবং ওখানে আপনি যদি 1 থেকে 31 দিতে চান তাহলে আপনি বলতে পারতেন এটা হবে ইন্টিজার। ওকে, লেটার অন আমরা যখন টেবিল ইউজ করব তখন দেখবেন যে ওই টেবিলের মধ্যে এখানে কোশ্চেন মার্ক চলে আসছে। তাহলে আপনাকে ওখানে বলতে হবে যে এই টেবিলের রো গুলো হবে এমপ্লয়ি বা প্রোডাক্ট, তখন আপনি এখানে এমপ্লয়ি দিবেন বা প্রোডাক্ট দিবেন। মাল্টিপল টাইপ আপনি জীবনে কোনোদিন দেখছেন যে একটা টেবিলের এক রোতে এমপ্লয়ি ইনফরমেশন, আরেক রোতে কাস্টমার ইনফরমেশন, আরেক রোতে, এরকম কোনো টেবিল দেখছেন কোথাও? না, আপনি ওরকম হলে দুইটা টেবিল ইউজ করবেন। ওকে, তো এখন এখানে কি হচ্ছে বলেন? হোয়াট উই আর ট্রাইং টু ডু হিয়ার? আমাকে একটু রিমাইন্ডার দিবেন, নেক্সট ক্লাসে আমরা জাভা অ্যারে নিয়ে কাজ শুরু করব, তারপর অ্যারে লিস্ট ইউজ করব, and then we will continue with the mini iris project. কুইজ তো 15 মিনিট, আপনাদের 3 ঘন্টার ক্লাস, টাইম দেওয়া আছে, যে টাইম দেওয়া আছে ওই টাইমেই হবে। আপনাদের শুরুতে হবে ল্যাবের শুরুতেই কুইজ হবে। বলেন, এটা একটু দেখে যান এখানে কি করতেছি। হ্যাঁ, নেক্সট ক্লাস যাদের আছে তারা যান। আচ্ছা ঠিক আছে, এটা আমরা নেক্সট ক্লাসেই দেখবো। ঠিক আছে, ওকে।